শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনারা অনেকেই এসছেন। আজকে বিদ্যাসাগর নিয়ে আমার ভাবনা এবং আজকের দিনে আমি কিভাবে বিদ্যাসাগরকে দেখছি এ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আশা করছি শোনা যাচ্ছে। আপনারা কেউ একজন যদি লিখেন শোনা যাচ্ছে তাহলে আমি শুরু করব। আশা করি শোনা যাচ্ছে। আপনারা যদি কেউ একজন কমেন্টে একটু লিখেন শোনা যাচ্ছে, ঠিক আছে। অনেক আপনারা যারা বন্ধু গ্রুপে আছেন আপনারা সবাই আমাকে বলেছেন বিদ্যাসাগর নিয়ে কথা বলতে, সেজন্য আপনাদের ধন্যবাদ। আমি বিদ্যাসাগরকে নিয়ে অনেক আলোচনা আজকের দিনে আমরা কিভাবে কেন বিদ্যাসাগরকে আমরা স্মরণ করব। আমরা সারাদিন আজকে একদম সকালবেলা শুভ সকাল অর্থাৎ গুড মর্নিং মেসেজ থেকে শুরু করে এইমাত্র গুড ইভিনিং মেসেজ অবধি আমরা বিদ্যাসাগরকে অনুসরণ করে অনেকগুলো মেসেজ পেয়েছি সকাল থেকে। রাত্রিবেলাও হয়তো আমরা অনেকগুলো মেসেজ পাবো। যাই হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনারাও যদি আমার সাথে কোনো কিছু যুক্ত করতে চান বা আরেকটু আলোচনায় আপনাদের প্রশ্ন থাকে বা আপনারাও কোনো সংযোজন করেন লেখার মধ্য দিয়ে, তাহলে ভালোই লাগবে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক আন্দোলন ও ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির তাদের উদ্দেশ্যটা কি ছিল। অর্থাৎ একদিকে যে ব্রিটিশরা আমাদের দেশে প্রচুর মানুষকে মেরেছিল, নির্বিচারে হত্যা করেছিল, আমাদের ধন সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেছিল, তারাই আবার সংস্কারমূলক কাজে কেন আমাদের সাহায্য সহযোগিতা করেছিল। ধন্যবাদ। আপনাদের শোনা যাচ্ছে বলে লিখছেন তপন রায় মহাশয়, ধন্যবাদ আপনাকেও। কেন আজকের দিনে আমরা যদি ভাবি যে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি কেন সাহায্য করেছিল, কারণ যে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার, ব্রিটিশ শাসক ওই সময়ে আমাদের লুণ্ঠন করেছিল, ভারতীয়দের নির্বিচারে হত্যা করেছিল, তারাই আবার কেন সমাজ সংস্কারমূলক কাণ্ড করেছিল। বিধবা বিবাহের প্রচলন, বাল্য বিবাহ রোধ, স্ত্রী শিক্ষার প্রসার, এই কাজগুলো কেন করেছিল, এই বিষয়গুলোই আমি আপনাদের সাথে আজকে শুরু করব। আশা করি আপনারা অনেকেই আমার সাথে আছেন। আমি আমার আলোচনার আস্তে আস্তে শুরু করছি। আজকের দিনে দেখুন, আধুনিক থেকে আধুনিকত্বর এই পৃথিবীতে পৌঁছে ধনতন্ত্রের এই সময়ে দাঁড়িয়েও দেখবেন আমরা যখন চাঁদে পাড়ি দিচ্ছি, তখন সকালবেলা যখন খবরের কাগজ আমাদের টেবিলে এসে আমরা পড়ি, সেখানে দেখবেন পাত্রপাত্রীর বিজ্ঞাপন। সেখানে আজকেও আপনারা যদি দেখেন, আপনারা প্রত্যেকেই দেখবেন সেই পাত্রপাত্রীর বিজ্ঞাপন, সেটা শিলচরের বা বরাক উপত্যকার পত্রিকা হোক, কিংবা কলকাতারই কোনো পত্রিকা হোক, কিংবা অন্য আমাদের ভারতবর্ষের বাইরে অন্য পত্রিকা ও বাংলা ভাষাভাষী অন্য দেশগুলোতেও যদি আপনি দেখেন, সদর্পে ঘোষণা থাকে ফর্সা স্লিম কর্মীর সুনিপুণা পাত্রী চাই। এরকম একটা সময়ে নাম উচ্চারণ করার ক্ষমতা বা অধিকার আমাদের আছে কিনা তা ভাববার বিষয়ে।
আমরা একদিকে বলছি নারী চেতনাবাদের কথা, একদিকে বলছি নারী মুক্তির কথা, আর অন্যদিকে বিদ্যাসাগরের কথা বলছি, আর অন্যদিকে আমরা যখন খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছি ফর্সা স্লিম সুন্দরী গৃহকর্মে সুনিপুণা এরকম মেয়ে চাই। বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে। তার প্রায় 1856 মানে আজকে প্রায় 160-164 বছর পরে দাঁড়িয়েও মানসিকতায় আমরা লালন করছি কুপমণ্ডুকতা ও পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা। এসব ভেবে আমার মনে, আপনাদেরও মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাবে, আমরা কি সত্যিকার বিদ্যাসাগরের উত্তরাধিকারী হতে পেরেছি? রেনেসা, পাশ্চাত্য রেনেসা, যে পাশ্চাত্য রেনেসা নবযুগের সূচনা কি আদৌ করতে পেরেছিল আমাদের বাঙালি সমাজে? সামাজিক ও সাংস্কৃতিক স্তরে রেনেসা একটা অচলায়তনকে ভেঙেছিল, তা যেমন সত্যি, এ ভাবনাও যেমন সত্য, আরেকটি ভাবনাও তো আমার মনে হয় এরকমও সত্য যে আমরা আরেকটা অচলায়তনে বন্দী হয়ে গেলাম। অর্থাৎ যে নারী চেতনাবাদের, যে নারী মুক্তির কথা বললাম, সেই নারী মুক্তি আসলে আমরা আবার অন্য কোনো জায়গায় আমরা ধরা দিলাম। এর পাশাপাশি আরেকটা বিষয় আমার মতো আপনারাও ভাববেন, যে কথাগুলো আমি সূচনাতে বলেছিলাম, ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ভারতবর্ষে বিধবাদের করুণ পরিণতি, বাল্যবিবাহের কুফল, স্ত্রী শিক্ষার অভাব ইত্যাদিকে আমাদের অসভ্যতা বলে পরিচিত করলো। এগুলো বললো আমাদের অসভ্যতা, অর্থাৎ আমরা ভারতীয়রা অসভ্য, আমাদের এই দেশে বিধবাদের বিয়ে হচ্ছে না, বাল্যবিবাহের কুফল রয়েছে, মেয়েদের আমরা স্কুলে পাঠাচ্ছি না। অর্থাৎ আমরা যদি বিদ্যাসাগরের সময়ের কথা বলি, আমরা যখনই বুঝাতে পারবে যে আমরা অসভ্য, তখনই তো আমরা ইংরেজদের মতো সভ্য জাতিকে আমরা মাথায় তুলে রাখবো। এটাই কি আসলে তাদের কোনো দূর অভিসন্ধি ছিল? এটাই আমি আজকে বলার চেষ্টা করব। ব্রিটিশ ঔপনিবেশ শক্তি আমাদের বুঝাতে চেয়েছিল যে দেশে এত সব বর্বরতা রয়েছে, সে দেশের মানুষ নিজেদের সভ্যভাবে শাসন করার অনুপযুক্ত। অতএব এর শাসনভার তথাকথিত সভ্য ঔপনিবেশিক ইংরেজদের নিতে হবে। সম্মতি আদায়ের এই যে প্রচেষ্টা, অর্থাৎ আমাদের মানসিক স্তরে ওরা একটা উপনিবেশ স্থাপন করেছিল। মানসিক স্তরে কিভাবে? আমরা মনে মনে স্বীকার করতে লাগলাম, ঠিকই তো, ব্রিটিশরা আমাদের থেকে অনেক উন্নত, এবং দেখবেন এই ভাবনাই ওই সময় অনেক মানুষদের মধ্যেও খেলা করেছিল। এইসব প্রশ্নকে মাথায় রেখেই বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক আন্দোলনকে আজকে আমি একটু আপনাদের সাথে, আমার ভাবনাটুকু আপনাদের সাথে একটু আলোচনা করব। বাংলার নবজাগরণের অন্যতম প্রতিকৃত বিদ্যাসাগর আমরা সবাই জানি। অন্ধকারাচ্ছন্ন আমাদের এই স্থিতদি সমাজে তিনি প্রমিথিউসের মতো আলো নিয়ে এসেছিলেন। বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন স্ত্রী শিক্ষার প্রসার ও প্রসারের মধ্য দিয়েই বাঙালি সমাজে নবযুগের সূচনা করা যাবে। একটি পাখিকে আকাশে বিচরণ করতে গেলে দুটি পাখারই প্রয়োজন। ঠিক তেমনি 19 শতকে বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন পুরুষদের পাশাপাশি মেয়েদের শিক্ষালাভের মধ্য দিয়েই সমাজ এগিয়ে যাবে। ভেতরে বিদ্যাসাগর অত্যন্ত কোমল স্বভাবের ছিলেন এবং বাইরে তিনি অত্যন্ত কঠিন। ভেতরে কোমল এবং বাইরে কঠোর বিদ্যাসাগর রক্ষণশীল সমাজে কুঠারাঘাত করেছিলেন। স্থিতদি সমাজে তিনি নিয়ে এসেছিলেন একটা চলমানতা। বিদ্যাসাগর নিজের জীবন দিয়ে তিনি বুঝিয়েছিলেন তিনি আসলে আজীবন বাঙালিত্বকে, বাঙালিয়ানা তিনি লালন করে গেছেন। তিনি মনে প্রাণে লালন করে গেছেন থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। অর্থাৎ আমাদের ভাবনাটুকু সারা বিশ্বের মধ্য দিয়ে থাকবে, কিন্তু আমরা কাজ করব নিজস্ব গণ্ডির মধ্য দিয়ে, নিজস্ব সমাজ এবং অঞ্চল ভেদে আমরা সেভাবে কাজ করব। 19 শতকের সময় ও সমাজকে যদি আমরা গভীরভাবে অনুধাবন করি, তাহলে আমরা উপলব্ধি করতে পারব বিদ্যাসাগরের আবির্ভাব কিন্তু হঠাৎ করে হয়নি। তার হয়ে ওঠার, অর্থাৎ বিদ্যাসাগর যে বিদ্যাসাগর হয়ে উঠলেন, তার একটা ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে। বিদ্যাসাগরের পূর্বে রামমোহনের সময়ে বাকবিতণ্ডা, তারপর ডিরোজিও ও ইয়ং বেঙ্গল গোষ্ঠী
ও সমাজ সংস্কার নিয়ে তর্ক বিতর্ক যেন বিদ্যাসাগরের আবির্ভাবের পথটাকে মসৃণ। স্ত্রী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনার করার আগে ওই স্ত্রী শিক্ষার প্রসার, অর্থাৎ আজকের দিনে মেয়েরা যেই পড়াশোনা করছে, মেয়েদের অক্ষর জ্ঞান, তার একমাত্র দাবিদার, প্রধান দাবিদার আমরা বিদ্যাসাগরের কথা বলবো। তিনি বাড়ি থেকে মেয়েদের ডেকে এনে বলেছিলেন, বিদ্যালয় স্থাপন করেছেন মেয়েদের জন্য। স্ত্রী শিক্ষার প্রসারের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তি ও সংগঠনের অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যেতে পারে। 1820 সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন এবং ঠিক তার আগের বছর অর্থাৎ 1819 সালে ফিমেল জুবিনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। আপনারা অনেক প্রশ্নগুলো লিখছেন, আমি আরেকটু আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাই, তাহলে আমি পরপর আপনাদের যে কমেন্টগুলো দেখেও আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমি আরও 3-4 মিনিট আমি আমার ভাবনাটুকুকে একটু এগিয়ে নিয়ে যাই, তারপরে আপনাদের অনেকে লিখছেন, আমি আমার ভাবনা কোন প্রসঙ্গ থেকে বলছি সেটা আপনাদের সাথে আলোচনা করব। আমরা দেখব 1820 সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করার ঠিক আগের বছর 1819 সালে ফিমেল জুবিনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে বোঝানোর জন্য ওই সোসাইটির উদ্যোগে, অর্থাৎ ওই যে জুবেনাইল সোসাইটির কথা বললাম, 1822 সালে প্রতিষ্ঠিত হয় স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ। ভারতে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য 1821 সালে ইংল্যান্ড থেকে ভারতে আসেন মিস মেরি কুক। 1 বছরের মধ্যেই তার প্রচেষ্টায় কলকাতা শহরে মোট 8টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল। 1822 সালে ওই বালিকা বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা ছিল প্রায় 200 জন, যা 1823 সালে বেড়ে হয়েছিল 400 জন। তবে স্ত্রী শিক্ষা প্রসার ও প্রসারের এই যে কর্মযজ্ঞ তৎকালীন সম্ভ্রান্ত ও বিত্তশীল হিন্দু সমাজে বেশি সাড়া জাগাতে পারেনি, কারণ ওই সময়ে যারা মধ্যবিত্ত হিন্দু সমাজ ছিলেন তারা স্ত্রী শিক্ষার সূত্র তারা সন্দেহ প্রকাশ করতেন যে স্ত্রী শিক্ষার সূত্র ধরে খ্রিস্টান মিশনারিরা বাড়ির অন্তঃপুরে প্রবেশ করবেন এবং মেয়েদের মধ্য দিয়ে ধর্ম প্রচার করবেন, অর্থাৎ মেয়েদের খ্রিস্টান বানিয়ে দেবেন। তার ফলশ্রুতিতে পারিবারিক ও সামাজিক জীবনে সামূহিক বিপর্যয় আসবে। শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব স্ত্রী শিক্ষা প্রসার ও প্রসারের জন্য তিনিও অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি অন্যদের ভূমিকা একটু উল্লেখ করছি, কারণ তখনই বোঝা যাবে যে আসলে বিদ্যাসাগরের অবদান কতটুকু, কারণ ওই সময় তো অনেকেই স্ত্রী শিক্ষার জন্য কাজ করেছিলেন। তার পাশাপাশি বিদ্যাসাগরের মূল্যায়ন আমরা কিভাবে করব ওইটাকে আমি বলার জন্য আসলে অন্যদের প্রসঙ্গগুলো আমি আগে বলার চেষ্টা করছি। যাই হোক, মাতৃভাষায় শিক্ষা, স্ত্রী শিক্ষার প্রসার ও সবার জন্য প্রাথমিক শিক্ষা, অর্থাৎ সবার জন্য প্রাথমিক শিক্ষা, আজকের দিনে যে আমরা সর্বশিক্ষার অভিযানের কথা বলছি, সবার জন্য শিক্ষা, এই অনুধাবনটুকু কিন্তু বিদ্যাসাগর তখনই করে ফেলেছিলেন। হয়তো আজকের মতন করে নয়, কিন্তু তিনি তার মতো করে ভেবেছিলেন সবার জন্য শিক্ষা দরকার। হিন্দু কলেজ, কলকাতা স্কুল বুক সোসাইটি, কলকাতা স্কুল সোসাইটি, এসব প্রতিষ্ঠানের পিছনে ছিল রাধাকান্ত দেবের যথেষ্ট অবদান রয়েছে। স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য ইয়ং বেঙ্গল গোষ্ঠীরও অনেক অবদান রয়েছে। স্ত্রী শিক্ষার প্রয়োজনটা নিয়ে বৌদ্ধিক স্তরে, অর্থাৎ মানুষকে যাতে তাদের সাথে আনা যায়, অর্থাৎ মানুষরা যাতে বুঝতে পারেন যে স্ত্রী শিক্ষার সুফল সম্পর্কে, সেজন্য ইয়ং বেঙ্গল গোষ্ঠী অনেক প্রবন্ধ নিবন্ধ লিখেছেন। ইয়ং বেঙ্গল গোষ্ঠীদের মধ্যে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করতে হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, কাশীপ্রসাদ ঘোষ, রাধানাথ শিকদার, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মধ্যমণি ছিলেন ডিরোজিও। আমরা প্রত্যেকেই ডিরোজিওর কথা জানি। ডিরোজিও তার ছাত্রদের আরেকটি উল্লেখযোগ্য অবদান হলো একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা। এই যে একাডেমিক অ্যাসোসিয়েশন, সম্ভবত আমাদের দেশের এর আগে আমাদের দেশে আর কোনো ছাত্র সংগঠন ছিল না। একাডেমিক অ্যাসোসিয়েশনেই প্রথম নারী শিক্ষার যৌক্তিকতা নিয়ে, কেন নারী শিক্ষার প্রয়োজন, তারা এ বিষয়ে অনেক সভা করেন
ওখানে তারা প্রশ্ন তুলেন যে নারী শিক্ষা নিয়ে কোনো শাস্ত্রেই কোনো নিষেধ নেই। বারবার দেখবেন আমরা দীর্ঘদিন মেয়েদের গীতার আমরা ধর্মের অধিকার দেইনি, আমরা কোনো ধর্মগ্রন্থ তারা পাঠ করতে পারেননি, যে ধর্মেরই হোক আমরা শাস্ত্রের দোহাই দিয়েছি। কোনো ধর্মেই কিন্তু বলা হয়নি মেয়েদের কোনো শাস্ত্র পাঠ থেকে আমরা বিরত রাখবো তাদের। কিন্তু শাস্ত্রের ভয় দেখিয়ে কিছু সমাজ পুরোহিত এবং রক্ষণশীল ব্যক্তিরা নারী শিক্ষার পথ আবৃত করে গেছেন। তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি ও নানাভাবে শাস্ত্রের ব্যাখ্যা করে তারা বোঝানোর চেষ্টা করেছিলেন যে ধর্মশাস্ত্রের কোনো জায়গায় নারী শিক্ষার বিরুদ্ধে কোনো কিছু বলা হয়নি। এ প্রসঙ্গে আরেকটি বিষয় খুব উল্লেখযোগ্য যে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে আরেকটা বিভক্ত হয়ে গেছিল ওই সময় সমাজ। এই যে শিক্ষা, সেটা প্রাচ্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হবে নাকি পাশ্চাত্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হবে। ইয়ং বেঙ্গল গোষ্ঠী চেতনায় লালন করতেন পাশ্চাত্য ভাবধারা, তবে ব্রিটিশরা এদেশে মূলত চেয়েছিলেন মধ্যবিত্ত শ্রেণীর তৈরি করা। লর্ড মেকলে তার সেই বিখ্যাত মাইনুটে তিনি উল্লেখ করেছিলেন, আমরা এমন এক ধরনের ভারতীয়দের তৈরি করব যারা রক্ত মাংসে শুধু ভারতীয় থাকবে, যারা চিন্তায় চেতনায় ইউরোপীয় হয়ে উঠবে। আজকের দিনেও দেখুন লর্ড মেকলের আমরা সবাই উত্তরসূরি, আমরা সবাই দেখতে শুনতে ভারতীয়, কিন্তু আমরা চেতনায় লালন করছি পাশ্চাত্য ভাবধারাকে। লর্ড মেকলে তার মাইনুটে থেকে আমি একটা লাইন আপনাদের সাথে উল্লেখ করছি, এ ক্লাস অফ পার্সন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়ন্স, ইন মরালস, ইন ইন্টেলেক্ট। এইটাই হচ্ছে আসল কথা। দেখুন আজকের দিনেও একই কথা, আমরা দেখতে শুনতে ভারতীয়, ইন ব্লাড অ্যান্ড কালার অর্থাৎ রক্ত এবং আমরা দেখতে আমরা ভারতীয়, কিন্তু ইংলিশ ইন টেস্ট আমাদের স্বাদ ইউরোপীয়দের মতো, আমাদের মতামত ইউরোপীয়দের মতো, আমাদের নৈতিকতা ইউরোপীয়দের মতো, আমাদের ইন্টেলেক্ট, আমাদের ভাবনাটা ইউরোপীয়দের মতো। তার বিরুদ্ধে বিদ্যাসাগর অবস্থান করেছিলেন। তিনি বলেছিলেন সমাজ শুধু শহুরের বাবুদের নিয়ে নয়, সমাজ গঠন হবে সাধারণ মানুষদের মতো। ভারতে ইংরেজদের শিক্ষা প্রসারের সাংস্কৃতিক রাজনীতির এই দিকটি বিদ্যাসাগর চেতনায় লালন করে পরিণত হয়ে উঠছিলেন। বিদ্যাসাগরের আবির্ভাবের এই প্রেক্ষাপটটাকে মাথায় রাখলে আমাদের বিদ্যাসাগরকে মূল্যায়ন করা আরেকটু সহজ হবে। 19 শতকে স্ত্রী শিক্ষার আন্দোলন নিয়ে সবাই যখন উন্মত্ত, কলেজের সার্বিক উন্নতি, সংস্কারমূলক কাজকর্ম নিয়ে তিনি ছিলেন সব সময় ব্যস্ত। তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন সবার জন্য শিক্ষা দরকার। বিদ্যাসাগর আরও উপলব্ধি করেছিলেন গ্রাম এবং শহরের সবার জন্য একসাথে শিক্ষার প্রসার না ঘটালে আমাদের এই সমাজে সার্বিক পরিবর্তন সম্ভব নয়। বিদ্যাসাগরের পূর্বে শিক্ষা মূলত শহুরে ধনী এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। 1854-1855 সালে ঈশ্বরচন্দ্র বিভিন্ন গ্রামে বাংলা শিক্ষার প্রসারের কাজে ব্রতী হয়েছিলেন। বিদ্যাসাগরকে ওই সময় প্রচুর সাহায্য সহযোগিতা করেছিলেন তৎকালীন বাংলার ছোটলাট হেলিডে। বিদ্যাসাগর গ্রামের দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও মেধার দৌলতে ওই সময় ইংরাজদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে নীতি নির্ধারণ কমিটি হয়েছিল তাতে তিনি স্থান পেয়েছিলেন। বিদ্যাসাগর আসলে জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন সাধারণ মানুষের প্রত্যেকের জন্য শিক্ষা দরকার। 1856-57 ওই সময়ে, 57-58 ওই সময়ে বিদ্যাসাগরের একক প্রচেষ্টায় প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন সবার জন্য শিক্ষা যেমন দরকার, তেমনি দরকার মাতৃভাষায় শিক্ষা, যেটা আজকের দিনে দেখুন পৃথিবীর সমস্ত উন্নত মানুষেরা যত দেশ আছে, আজকে জাপানের কথা বলুন, আপনি আমাদের পাশের চীনের কথা বলুন, আরও অনেক দেশের কথা বলা যাবে। মাতৃভাষায় শিক্ষা যদি আমরা প্রচার এবং প্রসার ঘটাতে পারি তখন কিন্তু আমাদের মেধার সম্পূর্ণ বিকাশ সম্ভব হয়, তা প্রমাণিত। কারণ আমরা অন্য
100টি ভাষা শিখতে পারি, কিন্তু আমি যখন সেটাকে নিয়ে ভাবছি, আমি বিজ্ঞান বলুন, অর্থনীতি ভাবুন, রাজনীতি বলুন, আমরা যখন পড়ছি, আমি চিন্তা করছি কিন্তু আমি আমার মাতৃভাষায়। আমি যখন পাশের বন্ধুটি, অর্থাৎ আমি যখন নিজের সাথে কথা বলছি, নিজের মাতৃভাষায় কথা বলছি, তাহলে এইভাবে আমার নিজের মাতৃভাষায় যদি আমি প্রচার এবং প্রসার ঘটাতে পারি, তখনই আসলে আমাদের প্রকৃতি। বিদ্যাসাগর শুধুমাত্র কলেজ, বিশেষত স্কুল প্রচুর প্রতিষ্ঠা করলেন এবং নারী শিক্ষার প্রসার করলেন, তা শুধু নয়, তিনি পাঠ্য বইও রচনা করলেন। তিনি উপলব্ধি করলেন আমাদের পাঠ্য বইয়ের সংখ্যাও কম, তার লেখা বর্ণ পরিচয় আজও শিশুদের অক্ষর জ্ঞানের সময় পড়ানো হয়। এমনকি শিশুদের নীতিজ্ঞানের জন্য তিনি রচনা করেছিলেন কথামালা। আমরা প্রত্যেকেই জানি ভারতে স্ত্রী শিক্ষার প্রসারের ক্ষেত্রে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কথা আমরা প্রত্যেকেই জানি। 1849 সালে বেথুন কলকাতায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, যা পরবর্তীকালে বেথুন স্কুল নামে বিখ্যাত হয়। ইংরেজ সরকারের প্রতিনিধিরা ভাবতেন স্ত্রী শিক্ষার প্রবর্তনের ফলে এদেশের প্রচলিত সামাজিক প্রথায় ও সংস্কারে হয়তো আঘাত লাগতে পারে, কারণ এদেশের সংখ্যালঘু রক্ষণশীল মানুষেরা আসলে ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা তারা চাইছেন না যে বাড়ির মেয়ে বাইরে গিয়ে পড়াশোনা করুক। ঈশ্বরগুপ্ত তখন লিখছেন, এবি শিখে বিবি সেজে বিলাতি বহুল কবেই কবে, অর্থাৎ আমাদের মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায় তবে খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে। এই যে স্ত্রী শিক্ষার প্রসারের ব্যাপারে তৎকালীন ভারত সরকারের যথেষ্ট উৎসাহী এবং তারা এ ব্যাপারে নিরপেক্ষ ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্ত্রী শিক্ষার প্রসারের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার বিদ্বজ্জনদের মন মানসিকতায় ইংরেজ শাসনের পক্ষে সম্মতি আদায় করার চেষ্টা করেছিলেন। আমার মূল বক্তব্য ওইখানটাই, কেন ইংরেজ সরকার স্ত্রী শিক্ষার প্রসার ঘটালেন, কেন প্রচুর স্কুল স্থাপনা করলেন? কারণ তারা বুঝাতে চাইছিলেন যে ভারতীয়দের প্রকৃত উন্নতি তারা চাইছেন, এবং আমরা যদি বুঝতে পারি যে, বা তৎকালীন ভারতীয়রা যদি বুঝতে পারেন যে ইংরেজ সরকার তাদের হয়ে কথা বলছে, তাহলেই তো বেশিরভাগ মানুষেরা কি বলবেন, যে না, ইংরেজরা আরো 500 বছর আমাদের দেশে রাজত্ব করে যাক। এই যে মানসিক স্তরে তারা একটা উপনিবেশ স্থাপন করে গেছেন, এটার বিরুদ্ধেই বিদ্যাসাগর সারা জীবন আন্দোলন করে গেছেন। আজকের দিনেও আমরা দেখুন, আমরা মানসিকভাবে পরাধীন হয়ে যাচ্ছি। আমরা মনে মনে সবাই ভারতীয়, কিন্তু আমরা চিন্তায় চেতনায় আমরা লালন করছি ইউরোপীয় ভাবনাকে। বিদ্যাসাগর সেটা কবেই নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। ইংরেজ সরকারের পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামে গ্রামে ঘুরে বিদ্যালয়ের প্রতিষ্ঠার কাজ চালিয়ে গিয়েছিলেন। স্থানীয়দের অনেক উদ্যোগে তিনি অনেকগুলো বিদ্যালয় স্থাপন করেছিলেন। তৎকালীন ভারত সরকারের একটা নীতি ছিল, অর্থাৎ ইংরেজ সরকারের একটা নীতি ছিল যে স্কুলের জায়গা, স্কুলের ঘর এবং স্কুলের যে বিল্ডিং হবে, অর্থাৎ ওই সময় তো আর আজকের দিনে আরসিসি বিল্ডিং নেই, ওই সময়ে বেশিরভাগ বিল্ডিংগুলো হবে বাঁশ দিয়ে কিংবা টিন দিয়ে। ওই কাঠামোটা, অর্থাৎ স্কুলের কাঠামোটা, স্কুলের বিল্ডিং, জায়গা, এগুলো দিয়ে দেবেন হচ্ছে কি স্থানীয়রাই, এবং ব্রিটিশ সরকার শুধুমাত্র কিছু শিক্ষক নিয়োগ করবেন। বিদ্যাসাগর সেটাকে কাজে লাগিয়ে প্রচুর গ্রামে তিনি কি করলেন, মানুষদের বুঝাতে লাগলেন যে আমরা শিক্ষক দেব, অর্থাৎ ব্রিটিশ সরকার শিক্ষক দেবে, তোমরা শুধু আমাদের জায়গা দাও, আমাদের বিল্ডিংটুকু দেও বানিয়ে। বিল্ডিং মানে বাঁশের বিল্ডিং, বেশিরভাগই বাঁশের বিল্ডিং, কারণ ওই সময়ে তো আজকের মতো আরসিসি বিল্ডিং বানানো সম্ভবপর ছিল না। অর্থাৎ সবার জন্য শিক্ষা, আজকে যে সর্বশিক্ষার প্রয়োজনের কথা আমরা ভাবছি, বিদ্যাসাগর সেটা কবে উপলব্ধি করে গেছেন। কোম্পানির সরকার, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার নিজেদের স্বার্থেই কিন্তু সেটা করেনি। তারা কি করলো বলুন তো, ওই কলকাতা শহরকে কেন্দ্র করে শুধুমাত্র শহর ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচার এবং প্রসার করে গেল। অর্থাৎ শহর ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, একটা এলিট শ্রেণীর জন্ম হলো এভাবেই, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হলো। একদিকে এলিট শ্রেণী, শহুরে বাবু, যারা ইংরাজদের প্রতিষ্ঠিত শিক্ষায় পড়াশোনা করছেন, ইংরাজি শিক্ষায় পড়াশোনা করছেন, আর তার বিপরীতে বাকি অজস্র মানুষ যেখানে শিক্ষার আলো পৌঁছচ্ছে না।
বিদ্যাসাগর জীবন দিয়ে উপলব্ধি করলেন আমাদের সত্যিকার যদি উন্নতি করতে হয় তাহলে সবার জন্য শিক্ষার দরকার। তাহলে দেখুন, ইংরেজদের শিক্ষার প্রসারের মূল উদ্দেশ্য কি ছিল? যে মানুষ বুঝুক যে ইংরেজ সরকার ভালো। এটা ইংরেজ সরকারের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ সরকারের পক্ষে ভারতীয়দের একটা মতামত সম্মতি আদায় করে নেওয়া। আর বিদ্যাসাগর যে এটা কাজ করলেন, বিদ্যাসাগরের মনের উদ্দেশ্য ছিল যে দেশের অগ্রগতি হোক। ইংরেজদের সরকারের উদ্দেশ্য ছিল লোককে দেখানো, আর নিজেদের সমর্থনে অর্থাৎ ইংরেজ সরকারের সমর্থনে জনমত তৈরি করা। ইংরেজ সরকার যে দেশে অনেক উন্নতিমূলক কাজ করছেন, এটাই মানুষকে বোঝানো ছিল ইংরেজদের মূল উদ্দেশ্য। আর এইটাকেই আমরা বলছি সাংস্কৃতিক হেজিমনি, অর্থাৎ আমরা মানসিকভাবে পরাধীন হয়ে উঠব। অর্থাৎ অ্যান্তোনিও গ্রামসি তার প্রিজন নোটবুকে একটা জায়গায় বলছেন, কোনো একটা দেশকে শুধুমাত্র গায়ের জোরে শাসন করা যায় না। দেখুন, আজকের দিনেও কোনো একটা দেশকে কিন্তু গায়ের জোরে শাসন করা যাবে না। কিভাবে শাসন করা যায় আজকের দিনেও? শাসন এবং শোষণ। মানসিক স্তরে যদি আরেকটা আধিপত্য বিস্তার করা যায়, তখনই সম্ভব হবে শাসন এবং শোষণ চালিয়ে যাওয়া। এবং এই কাজটাই কিন্তু আজকে হচ্ছে। তৎকালীন ভারতবর্ষকে শুধু গায়ের জোরে শাসন করা যাবে না, পাশাপাশি ইংরেজরা চেয়েছিল ভারতবাসীরা বুঝুক তারা অসভ্য, শিক্ষাক্ষেত্রে অন্ধকারময় জগতে বাস করছেন। আর তখনই সমাজের একটা বড় অংশ ইংরেজ সরকারের প্রতি আস্থাশীল হয়ে পড়বেন। সাধারণ মানুষকে এটাও বোঝানো সম্ভব হবে ইংরেজরা ভারতীয়দের উন্নতি কল্পে প্রচুর কাজ করে যাচ্ছেন। সম্মতি আদায়ের এই প্রচেষ্টাই ইংরেজদের শিক্ষা প্রসারের অন্যতম উদ্দেশ্য ছিল। আর বিদ্যাসাগরের শিক্ষা প্রসারের উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে ভারতীয়দের উন্নতি, সাধারণ মানুষের উন্নতি। এলিট শ্রেণীদের জন্য নয়, সমাজ শুধু শহুরের বাবুদের জন্য নয়। বিদ্যাসাগর আজীবন কাজ করে গেছেন গ্রাম এবং শহরের দ্বৈত উন্নতির কল্পে। এখানেই বিদ্যাসাগর এর প্রাধান্য। অর্থাৎ শুধু এলিট শ্রেণী নয়। দেখুন, স্বাধীনতার এত বছর পরেও আমরা আজকের দিনেও গ্রাম এবং শহরের বিশাল পার্থক্য রয়ে গেছে। আমাদের গ্রামীণ পরিসরে আজকেও আমরা অনেক জায়গায় শিক্ষার আলো আজকের দিনে পৌঁছইনি। এই যে এতটা পার্থক্য রয়ে গেছে, বিদ্যাসাগর কবি উপলব্ধি করে গেছেন জীবন দিয়ে যে গ্রাম, আমাদের সমাজ শুধু শহুরে বাবুদের জন্য নিয়ে নয়। বিদ্যাসাগরের এই ভাবনাকে আজকে আমরা এত বছর পরে দাঁড়িয়ে কতটুকু লালন করতে পেরেছি চেতনায়। আমাদের এতগুলো পলিসি হয়ে যাচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে অনেকগুলো এডুকেশন পলিসি হয়েছে, আমরা কতটা পেরেছি গ্রাম এবং শহরের এই যে বিভেদকে মুছে ফেলতে। বিদ্যাসাগর ওই সময়ে তিনি পারতেন যে শহরে এসে তিনি এলিট শ্রেণীর হয়ে পড়াশোনা করতে, কিন্তু বিদ্যাসাগর তা করেননি। বিদ্যাসাগর মেধার জুড়ে, এবং বিদ্যাসাগরের বাবার পক্ষে সম্ভবও ছিল না তিনি কলকাতা শহরে এনে তাকে পড়াশোনা করাবেন। সেজন্য বিদ্যাসাগর দেখুন গ্রামের স্কুলে পড়াশোনা করেও, মাতৃভাষায় পড়াশোনা করেও তিনি ওই সময়ে ব্রিটিশ সরকারের শিক্ষা নির্ধারক কমিটিতে স্থান পেয়ে গেছিলেন। কিসের জুড়ে? একমাত্র মেধার জুড়ে। এবং এই যে মেধার জুড়ে তিনি স্থান পেয়েছিলেন, আজকের দিনে আমরা কতটুকু সেটা করতে পেরেছি? আজকের দিনে অনেকটা জায়গায় তো শিক্ষার আলো পৌঁছচ্ছে না। সেজন্য আমাদের বিদ্যাসাগরকে পাঠ করা আমাদের তখনই সার্থক হবে যখন সবার জন্য শিক্ষাটুকুর সার্থক রূপায়ণ আমরা করতে পারবো। সবার জন্য শিক্ষার এই যে রূপায়ণ, তা শুধু স্লোগান নয়, তা যদি আমরা জীবন দিয়ে, এবং আমরা প্রত্যেকেই দায়িত্ব নেই যে আমাদের গ্রামীণ পরিসরে আমার পাশের বাড়িতে যে কোনো শিক্ষার আলো পৌঁছয়নি, আমরা দায়িত্ব নেই তার অন্তত অক্ষর জ্ঞানটুকু আমরা করে দেব। তাহলেই বিদ্যাসাগরকে আজকে যদি আমরা স্মরণ করা সার্থক হবে। না হয় আমার কাছে বিদ্যাসাগরের নাম উচ্চারণ করার। এবার আসি, বিদ্যাসাগরকে বাদ দিয়ে নারী প্রগতির ইতিহাস রচনা করা সম্ভব নয়। বাল্য বিবাহ, বহু বিবাহ, কৌলিন্য প্রথার ভয়ঙ্কর পরিণতির নানান দিক নিয়ে বিদ্যাসাগর আজীবন আমাদের সচেতন করে গেছেন। তিনি শুধু যে আন্দোলন করে গেছেন জীবন দিয়ে তা নয়, তিনি বৌদ্ধিক স্তরে লেখালেখি এবং তর্ক বিতর্কের মধ্য দিয়ে বিদ্যাসাগর বাল্য বিবাহ রোধ,
প্রচলনের জন্য আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। তৎকালীন রক্ষণশীল সমাজ বিদ্যাসাগরকে কিন্তু ভালো চোখে দেখেননি, এটাই আজকে বলার আমার বিষয়। বিদ্যাসাগরকে তারা ঘৃণার উল্লেখ অনেক সামাজিক নানান ক্ষেত্রে তাকে আক্রমণ করা হয়েছিল। বিদ্যাসাগর সবাইকে বুঝাতে চেষ্টা করেছিলেন বাল্যবিবাহের ফলে অবনতি ঘটে, খুব অল্প বয়সে বিধবা হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একটি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে 4 বছরে 6 বছরে সেই মেয়েটি সন্তান অর্থাৎ তার সন্তান হয়ে যাচ্ছে। বিদ্যাসাগর এইগুলো মানুষকে বুঝালেন। এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করতে হয়। বিদ্যাসাগর ওই সময় সংস্কৃত কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। ওই সময়ে ওই কলেজের একজন অধ্যাপক স্ত্রীর মৃত্যুর সাথে সাথে একটি বালিকাকে বিবাহ করতে উদ্যত হয়েছিলেন। অর্থাৎ অধ্যাপক, তার অনেক বয়স, তখন গড় আয়ু কম ছিল, কিন্তু বিদ্যাসাগর অধ্যক্ষ ছিলেন। কিন্তু বিদ্যাসাগর অসম্মতিতে ওই বিবাহ হয়ে গেছিল। অর্থাৎ ওই অধ্যাপকের বয়স বেশি সংস্কৃত কলেজের। দেখা যায় কিছুদিন পরেই অধ্যাপক মারা যান এবং সেই বালিকা কন্যাটি অর্থাৎ যে সংস্কৃত কলেজের ছাত্রী সে বাল্য বিধবা হয়ে যায়। অনেক সমালোচক মনে করেন এই ঘটনাটি এবং তিনি চেষ্টা করেন এই যে সামাজিক বিষবৃক্ষ তাকে সমূলে উৎপাটন করতে করে যান। বাংলাদেশ প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক স্তরে অনেক আলোড়নের সৃষ্টি হয়েছে। তার প্রেক্ষাপট নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব, তারপরে আপনারা অনেকে কমেন্ট। রাজা রামমোহন রায় তার আত্মীয় সভা, ডিরোজি ও ইয়ং বেঙ্গল গোষ্ঠী, দেবেন্দ্রনাথ ঠাকুর ও তত্ত্ববোধিনী সভা, এদের সকলের যৌথ প্রয়াসে তৎকালীন সমাজের সার্বিক স্তরে তরঙ্গের সঞ্চার হয়েছিল। ভাঙাগোড়ার মধ্য দিয়েই 19 শতকের সামূহিক জীবনযাত্রায় একটা নবযুগের সূচনা হয়ে গেছিল। 21 শতকের একটি জনপ্রিয় গান দিয়ে আজকের দিনে আমরা সবাই যে গানটি শুনি, আমি 19 শতককে একটু বোঝানোর চেষ্টা করি। যেই যে মানুষের মধ্যে দেখুন দুটা না, ওই সময় বিদ্যাসাগরকে নিয়েও অনেকে ঈশ্বরগুপ্তের মতো কবিরা লিখছেন যে যারা বিধবার বিয়ে দিতে যাহারা উদ্যত, অর্থাৎ যারা বিধবার বিয়ে দিতে, অর্থাৎ বিদ্যাসাগরকে নিয়ে লিখছেন যারা এতটা কথা বলছেন, যারে খুশি তারে ডেকে আনো। অর্থাৎ বিদ্যাসাগরকে একটু আগে মায়ের বিয়ে দিতে পারে কিনা পারে, জননীর বিয়ে দিতে পারে কিনা পারে, এই যে নিজের মায়ের বিয়ে দিতে পারবে কিনা, এইভাবে বিদ্যাসাগরকে আক্রমণ করা হচ্ছে। এবং কারা আক্রমণ করছেন? ঈশ্বরগুপ্তের মতো কবিরা। আমি ঈশ্বরগুপ্তের কথা কেন বললাম? কারণ তিনি তখন সমাজের এক কবি, সাহিত্যিকরা তো সমাজের প্রথম শ্রেণীর একটু উঁচু স্তরের, অর্থাৎ আমরা যদি বলি তাদের ভাবনা বৃত্ত থাকে। তাহলে মানুষই দুটানায় ছিলেন যে আদৌ অর্থাৎ সমাজের উপরি স্তরের মানুষের মধ্যে এই ভাবনা যে স্ত্রী শিক্ষার প্রসার আদৌ হবে কিনা, বাল্য বিবাহ রোধ হওয়া উচিত কিনা, অর্থাৎ এ নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধা বিভক্ত ছিল। অর্থাৎ এই যে দ্বিধা বিভক্ত, অর্থাৎ এক শ্রেণী মানুষ যে আমাদের সমাজে বিধবা বিবাহের প্রচলন হোক, এবং তার বিরুদ্ধে বিদ্যাসাগরকে দিন রাত শুনতে হচ্ছে নিজের মায়ের আগে বিয়ে দাও, তারপরে তুমি বিধবা বিবাহের কথা বলবেন। যাই হোক, আমি একটি গানের কথা বলছি। আজকে যেটা দুটানাতে, কালকে সেটা নিশ্চয়। জীবন মানে উঠা গোড়া, জীবন মানে উঠা গোড়া, জীবন ভাঙা গোড়া। অর্থাৎ এই যে জীবন ভাঙা গোড়া, অর্থাৎ জীবন দিয়ে তিনি আসলে জীবনে এতটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আসলে আজীবন যুদ্ধ করে গেছেন এই যে সমাজের রক্ষণশীল মানুষের বিরুদ্ধে। 1850 সালের জানুয়ারি মাসে বিদ্যাসাগরের লেখা উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব প্রকাশিত হয়। ওই গ্রন্থের বিধবা বিবাহের সপক্ষে যুক্তি তুলে ধরেন বিদ্যাসাগর। ওই বছরের অক্টোবর মাসে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এ বিষয়ে দ্বিতীয় বইটা তিনি প্রকাশ করেন। গ্রন্থ প্রকাশের পাশাপাশি বিধবা বিবাহ আইন পাশের জন্য আবেদনপত্র লিখেন, অর্থাৎ ইংরেজ সরকারের কাছে 987 জনের স্বাক্ষর নিয়ে তৎকালীন ভারত সরকারের কাছে প্রেরণ করেন।
ওই আবেদনপত্রের মধ্যে যারা স্বাক্ষর করেছিলেন তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: দক্ষিণারঞ্জন মজুমদার, অক্ষয় কুমার দত্ত, রায় বাহাদুর কৈলাসচন্দ্র মুখোপাধ্যায়, যাই হোক আরো অনেকজনের কথা বলছি। আমি আরেকটা আপনাদের তথ্য দিচ্ছি, অর্থাৎ বিধবা বিবাহ প্রচলনের পক্ষে সাইন করছেন 987 জন। আর বিধবা বিবাহ প্রচলন হোক না, অর্থাৎ বিধবাদের বিয়ের দরকার নেই, সমাজ নষ্ট হয়ে যাবে, এই কথার জন্য বিদ্যাসাগরের বিরুদ্ধে ওই সময় কতজন স্বাক্ষর করেছিলেন তা জানেন? 25,000 লোক স্বাক্ষর করেছিলেন বিধবা বিবাহ আইন যাতে প্রচলন হয় না। একদিকে বিদ্যাসাগরের 987 জনের স্বাক্ষর, আর তার বিরুদ্ধে 25,000 লোকের স্বাক্ষর। যাই হোক, তৎকালীন ব্রিটিশ সরকার 1856 সালের 26 জুলাই তৎকালীন ভারত সরকারের ব্যবস্থাপক সভায় বিধবা বিবাহ আইন পাশ করেন। এরপর বিদ্যাসাগর অনেক বাল্য বিধবাদের বিয়ের আয়োজন করেছিলেন এবং নিজের টাকা দিয়ে তিনি বাল্য বিধবাদের, যে অল্প বয়সে ওই বিধবা হয়ে গেছে, 6 বছর 8 বছরে বিধবা হয়ে গেছে, তিনি শুধু বই লেখালেখি করেননি, তিনি নিজের টাকা দিয়ে তিনি তাদের বিয়েও দিয়েছেন। সেজন্যই ভারতবর্ষের নারী প্রগতির ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেখুন, আজকের দিনেও যারা একটু উল্টো পথে চলার চেষ্টা করেন তাদের পক্ষে মানুষ কম থাকেন। এই বিদ্যাসাগর তো তার জ্বলন্ত উদাহরণ। তার শিরদাঁড়া কতটুকু শক্ত ছিল, মেরুদণ্ড কতটুকু শক্ত ছিল, তার পক্ষে 927 জন, 1000 লোক, আর বিপক্ষে 25,000। এই হচ্ছে বিদ্যাসাগর। অর্থাৎ 25,000 লোককে তিনি ভয় পাননি, তিনি যা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন তাই তিনি আসলে করেছিলেন। এবার আসি আমি আমার আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম। আমি আমার আলোচনাটুকু একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ তারপরে আপনাদের মতামতটুকু একটু নেব। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, ব্রিটিশ সরকার তৎকালীন ভারতীয়দের এত উৎপীড়ন করেছিলেন, এত শোষণ করেছেন, অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে অনেকটা পিছিয়ে দিয়েছিলেন। দাদাভাই ডিরোজির ড্রেইন থিওরির কথা আমরা সব জানি, ড্রেইন করে সব সম্পত্তি আমাদের নিয়ে গেছে। এই বিদেশি সরকার, অর্থাৎ এই ইংরেজ সরকার, হঠাৎ করে ভারতীয়দের এত সমাজ সংস্কার আন্দোলনে এত সাহায্য করেছিলেন কেন? আমার যে কথাটুকু শুরুতে বলেছিলাম, আমাদের মানসিক স্তরে তারা চেয়েছিলেন একটা উপনিবেশ স্থাপন হোক। স্ত্রী শিক্ষার প্রসার থেকে শুরু করে বিধবা বিবাহ আইন পাশ করানো পর্যন্ত সম্ভব হতো না যদি না তৎকালীন ভারত সরকার, অর্থাৎ ব্রিটিশ সরকার, বিদ্যাসাগরের পক্ষে থাকতেন। না হয় 25,000 লোক তো তার বিরোধিতা করছেন। এইটাকেই আমরা বলবো হেজিমনি। হেজিমনিটা আসলে এরকম, ইতালির একজন তাত্ত্বিক, ওই যার কথা বলছিলাম আগেও, তার কথা আরেকবার বলবো, উল্লেখ করব, যে কোনো একটা সমাজকে যদি শাসন করতে হয়, দেখবেন শুধু গায়ের জোরে সম্ভব নয়, এই মানসিক স্তরে উপনিবেশ স্থাপন করতে হবে। শুধুমাত্র গায়ের জোরে কিন্তু ব্রিটিশরা আমাদের দেশে থাকতে পারত না। আমাদের মন থেকে আমরা তাদেরকে সম্মতি দিয়েছিলাম যে ব্রিটিশরা থাকুক, ব্রিটিশরা থাকলে আমাদের লাভ হবে। সেজন্যই তো 25,000 লোক, 50,000 লোক হয়তো ব্রিটিশদের পক্ষেও কথা বলেছিলেন। এই সম্মতি আদায়কে গ্রামসি বলেছিলেন হেজিমনি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হয় ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ভারতবর্ষে বিশেষত ওই সময়ে ওই কাজটাই করেছিলেন। তারা চেয়েছিলেন ব্রিটিশ সরকারের শাসনের সমর্থনে সম্মতি আদায়ের জন্য এতগুলো সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন। বিধবাদের সামাজিক অসহায়তা, বাল্য বিবাহের কুফল, স্ত্রী শিক্ষার অভাব ইত্যাদিকে আমাদের অসভ্যতা বললেন। আমাদের সভ্য করার উদ্দেশ্য তাদের ছিল না, বরং ইংরেজরা আমাদের চেয়েছিলেন যে দেশের মানুষেরা নিজেদের শাসনভার নিতে পারবে না, অর্থাৎ ভারতীয়রা নিজেদের শাসনভার নিজে চালাতে পারবে না, সেজন্যই দরকার ইংরেজদের। একথা প্রমাণ করতে গিয়ে লর্ড ম্যাকলে দেখুন কিভাবে 1835 সালের 2 ফেব্রুয়ারি
চরম অপমান করেছিলেন আমাদেরকে, ইংরেজদের যেভাবে এতগুলো সমাজ সংস্কারমূলক কাজ করছেন। আবার লর্ড ম্যাকলো কি বলছেন দেখুন একটা জায়গায়, সিঙ্গল সেলফ অফ এ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ওয়াজ ওর্থ দ্য হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়ান আরেবিয়া, অর্থাৎ ভারতবর্ষ এবং আরেবিয়ার যতটা জ্ঞান ভাণ্ডার আছে সবগুলো জ্ঞানকে যদি একত্রিত করা যায় তাহলে ইউরোপের জ্ঞান ভাণ্ডারের লাইব্রেরির একটা বুক শেলফ তার সমান নয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষের সব জ্ঞান মিলেও ইউরোপীয়দের জ্ঞান ভাণ্ডারের একটা বইয়ের শেলফের সমান আমাদের নয়। ভাবুন কতটুকু অপমানজনক কথা। অর্থাৎ আমাদের সব জ্ঞান ভাণ্ডার তাদের কাছে একদম যথ সামান্য। ইংরেজরা বাঙালির প্রতি এত সহানুভূতিশীল ও দরদি থাকার কারণ অনুসন্ধান করতে গিয়ে রঙ্গন চক্রবর্তী একটা জায়গায় বলছেন, আমি রঙ্গন চক্রবর্তী যে কথাটা বলছেন আমি একটু বলছি তিনি কি বলছেন। আপাত দৃষ্টিতে মনেই হতে পারে ঠিকই তো, সতীদাহ বিধবা বিবাহ বন্ধ হওয়া উচিত, বিধবা বিবাহ চালু হওয়া প্রয়োজন, এইটা ঠিকই করেছিলেন। কিন্তু আমাদের প্রশ্নটা একটু অন্য জায়গায়। যে ব্রিটিশ শাসকেরা নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষকে দাস বানিয়েছিলেন, যারা দাসদের গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারতে দ্বিধাবোধ করেননি, যারা ম্যালেরিয়ায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেলে তোয়াক্কা করতেন না, তারা হঠাৎ করে ভারতীয় কোনো মেয়ে যদি সতী হয়ে উঠে এত কাঁদলেন কেন? অর্থাৎ সতীদের প্রতি তাদের দরদটা কতটা খাঁটি, নাকি এটাই ক্ষমতা দখলের আরেকটা অজুহাত? আমার মনে হয় এই যে প্রশ্নটুকু তার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। ইংরেজরা ভারতীয়দের সমাজ সংস্কারমূলক কাজে অনেকটা সাহায্য সহযোগিতা করেছিলেন, মূলত আমাদের বুঝাতে যে ইংরেজরা থাকলেই আমাদের উন্নতি হবে। এইটাই হচ্ছে তাদের সাংস্কৃতিক হেজিমনি। বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কাজের পিছনে ভাবনা ছিল তৎকালীন সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের আপামর মানুষের একটা উন্নতি সাধন করা। অর্থাৎ বিদ্যাসাগর জীবন দিয়ে, নিজের অর্থের টাকা দিয়ে তিনি সব কাজগুলো করে গেছিলেন। আর এখানেই হচ্ছে গিয়ে বিদ্যাসাগরের সার্থকতা। তিনি ইংরেজদের সাংস্কৃতিক দাসত্বের বিরুদ্ধে একজন খাঁটি বাঙালি হয়ে আজীবন বাঙালিত্বকে লালন করে গেছেন। সেজন্য আজকে আমরা বাঙালি হয়ে আমরা কতটুকু নিজের কাছে প্রশ্ন রাখতে পারি, আমরা কি সঠিক বাঙালি হতে পারছি? বিদ্যাসাগরের নাম উচ্চারণ করার আমাদের কতটুকু অধিকার আছে? আমরা আরও 100টা ভাষা শিখবো, কেন শিখবো না? আমি ইংরাজি শিখবো, হিন্দি শিখবো, অসমিয়া শিখবো, নেপালি ভাষা শিখবো, আমি আরও অনেক বিদেশি ভাষা শিখবো, কোনো অসুবিধে নেই। আমি আগে নিজের মাতৃভাষা শিখবো। আমি 100টি ভাষা শিখবো। আমি যদি আমার নিজের মাকে মা বলতে পারি তখনই তো আমি নিজের মাসিকেও কিন্তু মাসি বলতে পারবো। আর যে নিজের মাকে ভালোবাসে না সে দেখবেন মাসিকেও ভালোবাসবে না আর পিসিকেও ভালোবাসবে না। সেজন্য আগে আমাদের ভালোবাসাটাকু হোক নিজের মায়ের প্রতি, তারপরে তো আমাদের মাসি পিসি মামি সবাইকেই ভালোবাসবো। আসুন সবাই মিলে বিদ্যাসাগরকে আবার আমরা আজকে অনুসরণ করি এবং সেই অনুসরণ হবে নিজের মাতৃত্বের কথা বলে, নিজের মাতৃভাষার কথা বলে, বাঙালিয়ানার কথা বলে, নিজের ঐতিহ্যের কথা বলে, নিজের শিকড়ের কথা বলে আমরা আবার প্রত্যেকেই নিজের শিকড় সন্ধানী হই, যার শিকড় যেরকমই থাকুক। যাই হোক, আমার আলোচনা এতটুকুই ছিল। এবার আপনারা অনেক কথা লিখছেন, আমি আসলে আগে শুনতে পারিনি, মানে দেখেছিলাম, আমি আর বলিনি ইচ্ছে করি যে আমার হয়তো ছন্দটুকু কেটেও যেতে পারে। আমি একদম শুরু থেকেই আমি একটু বলার চেষ্টা করছি। প্রত্যেকেই বলছেন যে শোনা যাচ্ছে। শিপ্রা দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যি কথা বলেছেন। শতদলদা আপনি আছেন, আপনাকেও ধন্যবাদ শুনছেন বলে। আদিমাদিও আমাদের সাথে আছেন, আপনাকেও ধন্যবাদ। বেবি চক্রবর্তী আপনিও লিখছেন, কোথায় না বড় হয়ে কাজে বড় হও। খুব ভালো আলোচনা, বা আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগলো। তপন রায় বর্মন আপনি লিখেছেন, ফর্সা সুন্দরী সুশীলা ও রুজগেরে পাত্রী চেয়ে
বিজ্ঞাপন দিতেই পারে, তাতে নারী জাগরণ কোথায় আটকে গেল বুঝলাম না। আসলে আমার বলার যে জায়গাটুকু ছিল সেটা আমি আপনাদের, বর্ষা সুন্দরী সুশীলা ও রুজগেরে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতেই পারে। হ্যাঁ, সেটা দিতেই পারে, সেটা অসুবিধে কিছু নেই। আমার হচ্ছে গিয়ে মানসিকতা। মেয়েটির মধ্যে, যে মেয়েটিকে আমি একটি ছেলে বিয়ে করে আনবে, সেই মেয়েটি আদৌ কোনো, তার মানবিকতা কতটুকু, তার মধ্যে সততা আছে কি না, সেটা কি বিবেচ্য নয়? আমি কি শুধুমাত্র মেয়েটি সুন্দরী কিংবা সে কতটা টাকা ইনকাম করলো, তাহলে আমি তো যখন ঘরে একটা সুন্দর ফ্রিজ কিনি, একটা ঘরে ভালো করে চৌকি কিনি, একটা ভালো করে ঘরে একটা টিভি কিনি, সেজন্য সেরকম করেই তো আমি একটি সুশ্রী সুন্দরী মেয়েকেও আমি ঘরে বিয়ে করে আনলাম। তাহলে ওই সব জিনিসের মতন করেই তো আমি আসলে মেয়েদেরকেও আজকে দেখছি। ওইটাই আমি বলছিলাম, মেয়েদের আমি কেন আনবো না একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে, কোনো বাধা নেই। কিন্তু শুধুমাত্র আমি একটি মেয়ের যদি সৌন্দর্যই তার একমাত্র বিচার্যের মাপকাঠি হয়, তাহলে তার মানবিকতা, তার সততা, তার হৃদয়, তার মনুষ্যত্ব, তার মানবিকতা, এতটুকু দেখে কি একটা মানুষকে বিচার্য করা ঠিক হবে না? আমার বক্তব্য এটাই ছিল। হয়তো আমি ওই সময় ঠিকঠাক বলতে পারিনি, সেজন্য আমি আবারও ওই কথাটুকু বললাম। আমরা ওই রকম করে বিজ্ঞাপন দেব, কিন্তু তার পাশাপাশি যদি আমরা একটি মেয়েকে আজকের দিনে যদি বিচার্য করি তার মানবিকতা দেখে, তার সততা দেখে, তখনই তো আমি সার্থক বিদ্যাসাগরের উত্তরাধিকারী হতে পারবো। না হয়তো আমি মেয়েদের শুধুমাত্র একটা ভোগ্য পণ্যের বস্তু করে তুলব, তার বাইরে তো আর কিছু নয়। আমার বক্তব্যের বিষয়টুকু ওইখানেই ছিল। তো পন রায় বর্মন, আপনি আবার লিখেছেন, ভালোই লাগছে আপনি লিখেছেন, মানে আমার কথাগুলো শুনছেন এবং আপনার কথার সূত্র ধরেই আরও কিছু বলতে পারছি, এটা আমারও ভালো লাগছে। নারীর পাশে পুরুষ থাকবে ও সহযোগিতা করবে, কিন্তু জাগতে হবে নারীকেই। জোর করে কি নারীকে জাগানো যায়? দেখুন, জোর করে নারীরা আজীবন, আমরা যদি দেখি নারী প্রগতির ইতিহাস, মেয়েরা তো সব কিছুই করছে। মেয়েদের মধ্যে সেই আমরা বলবো যে তার মধ্যে যে আত্ম অহং, এবং সে মনের দিক থেকে শক্তিশালী, সে তো আগাগোড়াই ছিল। আমি মেয়েকে কোনো অবস্থায় পুরুষতন্ত্রের জাতাকলে তাকে চাপিয়ে রাখবো না, আমার বলার জায়গাটুকু ছিল ওইখানে। অর্থাৎ আমি পুরুষতন্ত্রের দাসত্ব হয়ে, আমি যখন সন্ধ্যার পরে একটি ছেলে দেখবেন, একটি ছেলে এবং মেয়ে, ধরুন আমার বাড়িতে আমাদের ছেলে এবং মেয়ে আছে, ধরুন ক্লাস 8-এ 9-এ পড়ছে, বা আরেকটু বড় বা আরেকটু ছোট, 7টার মধ্যে মেয়েকে ঘরে আসতে হবে, কিন্তু ছেলে রাতে 10টা এলে অসুবিধে নেই। এই যে মানসিকতা পাল্টাতে হবে। এই যে একটি ছেলে এবং একটি মেয়ে যে দেখবেন একসাথে খেলায় যাচ্ছে, যেটা আমরা আশাপূর্ণা দেবীর লেখালেখিতে পাবো, যে মেয়েটির বয়স যখন 8-9 বছর হয়ে যাচ্ছে, তখন মা বাবা বলছেন তুই তোর মেয়ে বান্ধবীর সাথেই খেলবে, ছেলেদের সাথে কিন্তু খেলতে যাবি না। ছেলেটি কিন্তু সব জায়গায় খেলতে পারছে, মেয়েটি কিন্তু সবার সাথে পারছে না। কেন পারছে না? এই জায়গায় আমার আপত্তি। আমরা প্রত্যেকেই যদি ছেলে এবং মেয়ে একই রকমের করে দেখি, অর্থাৎ দুজনেই মানব সন্তান। দেখুন, এই যে আমরা রেলগাড়ির মতো, অর্থাৎ একটি মেয়েও সমাজে বেশি ক্ষমতাশীল হোক এবং পুরুষও বেশি ক্ষমতাশীল, সেটার কথা আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে নারী এবং পুরুষ হচ্ছে সমান্তরাল অপর সত্তা। অর্থাৎ এই যে রেলগাড়ির মতন, দেখবেন রেলগাড়ির পাত যদি একসাথে কোনো একটা জায়গায় যদি ডিস্টেন্স কমে যায়, রেলগাড়িটা বেলাইন হয়ে যাবে, অর্থাৎ সমাজ বেলাইন হয়ে যাবে যদি নারী এবং পুরুষ একজন অন্যজন থেকে বেশি ক্ষমতাবান হয়ে যায়। দুজনই সমান্তরালভাবে একে অপরের সহযোগী হয়ে চলবে, একে অপরের পরিপূরক হয়ে উঠবে। কোনো কালে একা জয়ী হয়নি কেউ পুরুষের তরবারি, সাহস দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমার কথাটুকু এইখানে। অর্থাৎ পাখি যেমন উড়ে তার দুটো ডানায় ভর করে, ঠিক ওই মেয়ে এবং ছেলে, নারী এবং পুরুষ উভয়ের ডানায় ভর করে। ওইটুকুই আমার বলার কথা ছিল। জোর করে মানে বলার ইচ্ছে ছিল, আমরা যারা চাপিয়ে দিচ্ছি
মেয়েদের উপর নানান বাধ্যবাধকতা, যে কেউ নারী হয়ে জন্মায় না, সমাজে তাকে নারী করে তুলে, যে মেয়েরা এই ড্রেস পরতে পারবে না, মেয়েরা বেশি খেতে পারবে না, ঘরে বসলে মেয়েরা, পুরুষরা যদি সংখ্যায় একটা যৌথ পরিবারে মেয়েরা সবার শেষে খাবে, যদি কিছু ঘরে অবশিষ্ট থাকে ভাত বা অন্য রান্না বান্না তাহলে মেয়েরা খাবে, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধেই আমার কথাগুলো ছিল। এবং আরেকটা জায়গায় আমি বিদ্যাসাগরের কথা বললাম, যে কেন, যে আমরা আজকের দিনেও দেখবেন আমরা মেয়েদেরকে নিয়ে অনেকটা কি করি, যে আমাদের ছেলে এবং মেয়ে, আমি যদি দুজনেই ধরুন হাইয়ার এডুকেশনে গেছে, আমি বলবো যে না, মেয়েটির বেশি পড়াশোনার দরকার নেই, ওকে তো বিয়ে দিয়ে দেবো, আর ছেলেটি একটু ভালো করে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, একটু বেশি টাকা পয়সা যাক, ও তো আমার ঘরেই থাকবে। এই মানসিকতাকে পাল্টানোর কথাই আমি বলেছিলাম। যাই হোক, তপনবাবুকে অনেক ধন্যবাদ, যে আপনার কথার সূত্র ধরে আমি আর একটু 2-4টি কথা বলতে পারলাম। সতলতা আবার লিখছে ভালো আলোচনা, ধন্যবাদ। তপনবাবু আবার লিখছে আমি প্রশ্ন করলেও আপনার আলোচনা ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন ছিল বলেই আরও 2-4টে কথা বলতে পারলাম। ধন্যবাদ। আপনারা শিক্ষারা আপনি আমার সাথে আছেন, সবাই শুনছেন। শ্রাবণী নিশ্চয়ই ভালো আছে, শ্রাবণী খুব আমাদের এখানে মেধাবী ছাত্রী, এখন রাঁচিতে আছে। যাই হোক, শ্রাবণী লিখেছে বিদ্যাসাগর ছিলেন, আছেন, থাকবেন, আর উনি আছেন বলেই আজ খিড়কি থেকে সিংহদুয়ারের গণ্ডি পেরিয়ে আমরা বাইরে বেরোতে পেরেছি। একদম সত্যি বলেছ শ্রাবণী, বিদ্যাসাগর ছিলেন বলেই তো আজকে মেয়েরা অক্ষর জ্ঞানের স্বাধীনতা পেয়েছে, নারীর স্বাধীনতা পেয়েছে, না হয়তো মেয়েদের অক্ষর জ্ঞান ছিল না। এবং অক্ষর জ্ঞান ছিল কাদের জন্য, অর্থাৎ উচ্চবিত্ত মেয়েদের জন্যই শুধু। সেজন্য আপামর সব মেয়েদের জন্য যে শিক্ষা, সেটা বিদ্যাসাগরের জন্যই। সুমিতাধর বসু ঠাকুর আপনি লিখেছেন ভালো বলেছেন, মাতৃভাষার প্রচার আর প্রসার নিয়ে আলোচনা হৃদয়গাড়ি, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। শিপ্রা দাস আপনি লিখছেন খুব ভালো আলোচনা করেছেন, আপনাকেও ধন্যবাদ। শতদলদাকে আবারও ধন্যবাদ, বাঙালি আধুনিক হলে বিদ্যাসাগরের হাত ধরে, অনেক ধন্যবাদ। দেবমিতাকেও ধন্যবাদ, দেবমিতাও আমাদের ছাত্রী, খুব মেধাবী ছাত্রী। শিপ্রা দাস আপনি বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা যারা কমেন্ট করেছেন, সিমি চৌধুরী সবাইকে লিখছেন, দীপশিকা পাল প্রাসঙ্গিক আলোচনা, আদিমাদি আবার লিখছেন সন্দীপ হচ্ছি। যাই হোক, শ্রাবণী আবার কিছু লিখেছে। যাই হোক, আমরা আর বেশি প্রশ্ন পাচ্ছি না, আর অনেকটা সময়ও আমি নিয়ে নিলাম। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কোনো দিন বিদ্যাসাগরকে নিয়ে আমরা আলোচনা করব। আমি আলোচনার শেষে আবার যে কথাটুকু বলেছিলাম আবার বলবো, যে বিদ্যাসাগরের মধ্যে রাখবো, আমরা বিদ্যাসাগরকে মনে প্রাণে লালন করব। আমরা তিনি যতটা বাঙালিয়ানাকে নিজের মধ্যে আত্মীকৃত করেছিলেন, বিদ্যাসাগরকে অনুসরণ করে আমি প্রকৃত বাঙালি হয়ে ওঠার চেষ্টা করব। বিদ্যাসাগরের এই যে সমাজ সংস্কারমূলক কাজের পেছনে এই যে ভাবনাটুকু কাজ করেছিল, তিনি মনে প্রাণে চেয়েছিলেন যে ভারতীয় হয়ে উঠতে প্রকৃত অর্থে, এবং প্রকৃত হয়ে বাঙালি হয়ে উঠতে। আসুন আমরা প্রত্যেকে আজকের দিনে, আমরা মেয়েদের যারা অক্ষর জ্ঞান এখনো পাইনি তাদের হয়ে কথা বলি, আমরা যাদের সমাজের যে অংশে এখনো শিক্ষার আলো পৌঁছয়নি তার জন্য আমরা চেষ্টা করি, আমরা সবাই মিলে, যেখানে এখনো সমাজ শুধু শহুরে বাবুদের নিয়ে নয়, সব মানুষকে, এলিট এবং নিম্নবর্গীয় মানুষের মধ্যে বিভেদ মুছে দিয়ে সবাইকে নিয়ে চেষ্টা করি একটা সঠিক সমাজে গড়ে তুলবে, আর তখনই প্রকৃত বিদ্যাসাগর চর্চা আমাদের সার্থক হবে। সবাইকে আবারও ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।